তো চলে এসেছি আমরা এই সেটের সেকেন্ড প্রশ্নে। ঠিক আছে, প্রশ্নে কি বলা হয়েছে, 100 পর্যন্ত সকল মৌলিক ও যৌগিক সংখ্যার গড় কত হবে? দ্য অ্যাভারেজ অফ অল দ্য প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার আপ টু 100। তাহলে বলো আমাকে তোমরা যে অ্যাভারেজ বার করার আগে, অ্যাভারেজ নির্ণয় করার আগে তোমরা আমাকে এটা বলো যে 100 পর্যন্ত সকল মৌলিক আর যৌগিক সংখ্যা কী কী আছে। 100 পর্যন্ত সকল মৌলিক আর যৌগিক সংখ্যা কী আছে? দেখো, আমরা সবাই জানি যে প্রাইম নাম্বার হচ্ছে কোন নাম্বার না, যেসব নাম্বারের এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো ফ্যাক্টর নেই, তাই তো? যেসব নাম্বারের এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো ফ্যাক্টর নেই, বা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না, তাদেরই আমরা বলবো প্রাইম নাম্বার, তাই তো? এবং কম্পোজিট নাম্বার হচ্ছে ঠিক তার উল্টো, যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও আরও অনেক নাম্বার দিয়ে ভাগ করা যায়। তাহলে সেরকম নাম্বারদের একটি সেট বানানো হয়েছে এবং সেই সেটটা বিলং করছে 100 অবধি। সেই সেটটা বিলং করছে কত অবধি না, 100 অবধি। তাহলে সেই সেটটার শুরু কোথা থেকে? তাহলে তোমাদের মনে এটাই হতে পারে, এটা আর কিছুই না, আমি বলছি, আমি বলার পর তোমরা বলবে এটার কিছুই না, তোমরা বলবে এটার কিছুই না, এটা হচ্ছে 1 থেকে 100 অবধি সংখ্যার আমাকে কী নির্ণয় করতে বলেছে? গড় নির্ণয় করতে বলেছে। আমি বলবো না বাবা, এটা একদমই ভুল। এবং এটা অসংখ্য স্টুডেন্টরা এই ভুলটা করে আসে যে 1 থেকে 100 অবধি প্রাকৃতিক বা ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ যা হবে সেটিই হবে অ্যাভারেজ অফ অল প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার আপ টু 100। একদমই ভুল কথা। কারণ হচ্ছে প্রথম প্রাইম নাম্বার, ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে কি না, ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2। ফার্স্ট প্রাইম নাম্বার আমরা কী জানি? 2। তাহলে এই যে সেটটা শুরুই হচ্ছে 2 থেকে, কারণ এই যে এক সংখ্যাটি এ না প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার, তাহলে এই যে সেটটা পাবো, যে সেটটা কার সেট না, অল প্রাইম অ্যান্ড কম্পোজিট নাম্বার আপ টু 100, সেই সেটটা শুরু হবে 2 থেকে। এবং 2 থেকে শুরু করে সমস্ত নাম্বারই, 2 থেকে শুরু করে 100 অবধি সমস্ত নাম্বারই থাকবে এই সেটে, যারা সবাই আইদার প্রাইম নাম্বার অর কম্পোজিট নাম্বার। যেমন দেখো, 2 প্রাইম নাম্বার, 3 প্রাইম নাম্বার, এরপরে যখন 4 আসবে সে কি? কম্পোজিট নাম্বার। এরপরে যখন 5 আসবে সে কি হবে? প্রাইম নাম্বার। তারপরে যখন 6 আসবে সে কী হবে? কম্পোজিট নাম্বার। তারপরে যখন 7 আসবে সে কী হবে? প্রাইম নাম্বার। এরপরে যখন 8 আসবে সে কী হবে? কম্পোজিট নাম্বার। এরপর আবার 9 আসবে, সেও হবে কম্পোজিট নাম্বার, সে কিন্তু প্রাইম নাম্বার নয়। তাহলে এরম করে আমরা প্রত্যেকটা নাম্বার কী পাবো? 2 থেকে 100 অবধি, এবং যারা প্রাইম অ্যান্ড কম্পোজিট বোথ, ঠিক আছে, তাদের মধ্যে আইদার প্রাইম নাম্বার থাকবে অর কম্পোজিট নাম্বার থাকবে। তাহলে এই যে সেটটা পেলাম, এই সেটটা শুরু হচ্ছে 2 থেকে এবং শেষ হচ্ছে 100-এ। তার মানে এটা কন্টিনিউয়াস নাম্বার নয়, বাট এই নাম্বারগুলো কি, এটা কি নাম্বার নয়, এটা হচ্ছে সেট অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার নয়। এরা কি ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার? কখনোই নয়। যদি এরা 1 থেকে শুরু হতো তাহলেই বলতাম এরা ফার্স্ট এন ন্যাচারাল নাম্বার। তার মানে এখানে ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারের ফর্মুলা আমাকে লাগানো যাবে না। তাই এই ধরনের প্রশ্নের জন্য আমার একটাই ফর্মুলা মনে রাখবো, যেটা হচ্ছে এই সিরিজটা কী ধরনের সিরিজ সেটা আমার জানতে হবে। সিরিজটা আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা নাম্বারের মধ্যে কি আছে? গ্যাপ ইকুয়াল আছে, এবং গ্যাপ কত আছে? 1 আছে। আর যখনই গ্যাপ ইকুয়াল আছে তখনই মনে রাখবো যে এটি একটি কী সিরিজ না, অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতির একটি সিরিজ, এবং যার অ্যাভারেজের ফর্মুলা হচ্ছে মিডল নাম্বার অর ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। এবার দেখতে পাচ্ছি 2 থেকে 100-এর মধ্যে সব সংখ্যা দেওয়া নেই, কিন্তু 2 আর 100 দেওয়াই আছে। তাহলে অ্যাভারেজ কত হবে না, 2 প্লাস 100/2, and that is 51. Option B will be the correct answer. Is it clear, guys? একটি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় আসতেও দেখা গেছে, এবং ভবিষ্যতেও এই প্রশ্ন তোমরা পরীক্ষা দেখতে পাবে। ঠিক আছে, চলে আসি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নটা একটু অন্য রকমের প্রশ্ন। ঠিক আছে,
এই প্রশ্নটি তোমরা অনেককেই দেখবে ভুল করে আসতে। দ্য অ্যাভারেজ অফ অল নন নেগেটিভ ইন্টিজার্স আপ টু 99, ঠিক আছে, নন নেগেটিভ ইন্টিজার্স, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা আগের দিন ইন্টিজার খুব ভালো করে পড়েছিলাম যে ইন্টিজার হচ্ছে কোন সংখ্যাগুলো না, ইন্টিজার হচ্ছে সমস্ত প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারকে আমরা ইন্টিজার বলতে পারি। কিন্তু এই ইন্টিজারের যে সেট, সেই সেটের মধ্যে নেগেটিভ নাম্বারও বিলং করে, পজিটিভ নাম্বারও বিলং করে, তাই তো। তাই আমি ইন্টিজারের সেটটিকে ঠিক লিখেছিলাম এরমভাবে, মাইনাসে আমি ধরলাম সেটটা এরকম 0 1 2 3 4 এরম করে ডট 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 এন। তাহলে এই যে সেটটা, এই সেটটা আমরা কী দেখতে পাচ্ছি, এই সেটটাকে আমরা কী বলবো, হোল নাম্বারের সেট, যেহেতু আমরা ন্যাচারাল নাম্বারের সেটের সঙ্গে 0 অ্যাড করে দিয়েছি। এবার যদি আমরা বাঁদিকে আরও এগোতে চাই তাহলে তুমি কি বলবে, বাঁদিকে যদি আরও এগোতে চাই তুমি তাহলে কী বলবে, এখানে -1 আছে, এখানে -2 আছে, এখানে -3 আছে, এবং এদিকে আরও এগোচ্ছে মাইনাস ডট 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 -n অবধি। তাহলে এই যে সেট যেখানে মাইনাস নাম্বার ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বারও বিলং করছে এবং যেখানে পজিটিভ নাম্বারও বিলং করছে, সেই সেটকে আমরা বলবো সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স। এবার এর মধ্যে আমি দুটো ভাগে ভাগ করেছিলাম, একটি হচ্ছে পজিটিভ ইন্টিজার আর এটি হচ্ছে নেগেটিভ ইন্টিজার। 0কে আমরা পজিটিভ ইন্টিজারও নিইনি, নেগেটিভ ইন্টিজারও নিইনি, ঠিক আছে। তাহলে প্রশ্নে বলা হয়েছে পজিটিভ ইন্টিজারের সেট আমরা জানি যে পজিটিভ ইন্টিজার ইজ ইকুয়াল টু সেট অফ ন্যাচারাল নাম্বার, সেট অফ ন্যাচারাল নাম্বার মানে যা, আর পজিটিভ ইন্টিজারের সেটও তাই, সেম সেট। এবার বলা হয়েছে যে 99 পর্যন্ত সমস্ত অঋণাত্মক পূর্ণ সংখ্যার গড়। এই যে অঋণাত্মক বা নন নেগেটিভ, সবার মনে হতে পারে যে দাদা নন নেগেটিভ মানে তো এরা পজিটিভ ইন্টিজার্স। আমি বলবো না, এই কথাটার মধ্যেই এখানে একটা বিরাট বড় এক্সামিনার গল্প করে দিয়েছে। সেই গল্পটা কি না, নন নেগেটিভ মানে সে পজিটিভ প্লাস 0, পজিটিভ প্লাস 0, পজিটিভ প্লাস 0, পজিটিভ ইন্টিজার অ্যান্ড 0কে নিয়ে আমরা বলছি নন নেগেটিভ ইন্টিজার। কারণ কি বলেছে, ঋণাত্মক 9, ঋণাত্মক 9 মানে কি 1 -1 -2 -3 এই দিকে তারা পড়ছে না, তার মানে ঋণাত্মক 9-এর মধ্যে 0ও পড়ছে এবং পজিটিভরাও পড়ছে, ঠিক আছে। এই তোমরা যদি তর্ক করতে যাও তাহলে আমি বলবো কেউ মাইক ওপেন করবে না, সবাই মাইক অফ করে রাখবে। আমি তোমাদের এটাই বলবো যে দাদা বাবা অঋণাত্মক মানে হচ্ছে তারা কি ঋণাত্মক 9, আর ঋণাত্মক 9-এর মধ্যে পজিটিভও পড়বে, 0ও পড়বে। তাহলে এবার আমাকে বলো 0 থেকে শুরু করে 0 1 2 3 এরকম করে আলটিমেট আপ টু কত অবধি বলা আছে 99 অবধি কতগুলো সংখ্যা আছে। আমরা জানি যে 1 থেকে 99-এর মধ্যে কটা সংখ্যা থাকে, 99টা সংখ্যা থাকে যখনই 1 থেকে আমরা কাউন্ট করি। এবার যদি 0কে ইনক্লুড করি তাহলে আমি বলবো টোটাল নাম্বার অফ টার্মস এখানে কতগুলো আছে, 100টি নাম্বার আছে, টোটাল 100টি নাম্বার আছে, তাই তো। এবার তোমরা আমাকে বলো যে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির মধ্যে অ্যাভারেজ যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি কি বলবো, যে দেখো বাবা যে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলো সবাই কিন্তু কি সংখ্যা, এই সংখ্যাগুলো সবাই কিন্তু একটি এপি সিরিজের সংখ্যা বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন তৈরি করে এমন একটি সেট, তাই তো। তাহলে এই সংখ্যাগুলোর অ্যাভারেজ কী হবে না, অবশ্যই ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বারকে যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 0 + 99/2ই হবে আমার আনসার, 0 + 99/2। তারপর 99/2 করলে আমরা কত পাবো, 49.5। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে গাইস, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 15 হোল নাম্বার? প্রথম 15টি হোল নাম্বারের গড় কত, প্রথম 15টি পূর্ণ সংখ্যার গড় কত, ঠিক আছে। তাহলে আমরা হোল নাম্বার শিখে গেছি। হোল নাম্বার আর কিছুই নয়, হোল নাম্বারের সেট হচ্ছে সেই সেট যদি আমি ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে 0কে ঢুকিয়ে দিই, ঠিক আছে। এ হচ্ছে অনুপ্রবেশ করেছে, ঠিক আছে, বলে না।
হঠাৎ করে জোর করে ঢুকে গেল ভিড়ের মধ্যে, সেরকম হচ্ছে 0 একটি সংখ্যা। তাই 0 যদি ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে জোর করে ঢুকে পড়ে, তাহলে সেই সেটকে আমরা বলি হোল নাম্বারের সেট। এটি হচ্ছে সেট অফ হোল নাম্বার, ঠিক আছে। তাহলে ন্যাচারাল নাম্বারের সেট আমরা জানি কি 1 থেকে শুরু করে n-তম সংখ্যা, এর মধ্যে জোর করে দরজা ভেঙে যদি 0 ঢুকে পড়ে, তখন সেই সেটের আমরা নাম দিয়ে দিই হোল নাম্বার, ঠিক আছে। তাহলে হোল নাম্বারের সেটের যদি আমাকে গড় নির্ণয় করতে হয়, তাহলে হোল নাম্বার ইটসেলফ ইজ ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা আমরা আগেই শিখেছি যে হোল নাম্বারের যে সেট সেটি একটি অ্যারিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজ তৈরি করে সেরকম নাম্বারের সেট, ঠিক আছে। কারণ কি, এখানে প্রত্যেকটা টার্মের মধ্যে ডিফারেন্স বা গ্যাপ ইকুয়াল। তাহলে 0, 1, 2, 3 এখান থেকে শুরু করে n অবধি যে সংখ্যা সেটাই হচ্ছে হোল নাম্বারের সেট। এবং এখানে n এর ভ্যালু বলে দিয়েছে 15, প্রথম 15টি হোল নাম্বার। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 15 হোল নাম্বার, ঠিক আছে, প্রথম 15টি। তাহলে প্রথম 15টি হোল নাম্বার মানে n এর ভ্যালু কত হবে? 15 কিন্তু হবে না। আমি যে বললাম n এর ভ্যালু 15 তা কিন্তু নয়, আমি এটা ভুল বললাম, ইচ্ছা করেই ভুল বললাম। কারণ কি, কারণ তোমাদের এটা জানা দরকার যে যখন 1 থেকে শুরু করব তখন 15th টার্ম হবে 15ই। কিন্তু যদি আমরা 0 থেকে শুরু করি তখন 15th টার্ম কী হবে? 1 কম হবে। প্রথম 15টি নাম্বার মানে কত? n এর ভ্যালু হচ্ছে 14। n এর ভ্যালু কত? 14। তার মানে 0 থেকে শুরু করে 14 অবধি সংখ্যার আমায় কি নির্ণয় করতে হবে? গড় নির্ণয় করতে হবে। ইজ ইট ক্লিয়ার গাইস? বলবে হ্যাঁ, দা পরিষ্কার। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটি হচ্ছে কি না অ্যারিথমেটিক প্রোগ্রেশনের একটি সেট, এবং এর গড় নির্ণয় করা হচ্ছে সবচেয়ে সহজ। গড় নির্ণয় করব কি করে না, প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। 0 + 14 মানে 14ই হবে, আর 14/2 করলে 7 হবে। তার মানে অপশন বি হবে আমার কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের পরিষ্কার। চলে আসি নেক্সট প্রশ্ন। দ্য অ্যাভারেজ অফ অল পারফেক্ট স্কোয়ার নাম্বার আপ টু 100। তাহলে আমরা চলে এসেছি অ্যাভারেজ পারফেক্ট স্কোয়ার নাম্বারের গল্পে, তাই তো। তাহলে আমরা শিখে গেছি যে ফার্স্ট, এই যে প্রথম বা ফার্স্ট সমস্ত 100 পর্যন্ত সমস্ত বর্গ সংখ্যা, এর মানেই হচ্ছে 1 থেকে শুরু করে 100 অবধি সমস্ত বর্গ সংখ্যা। আর এই 1 থেকে শুরু করে 100 অবধি যে সমস্ত বর্গ সংখ্যা আছে, সেই কথাটার মানেই হচ্ছে 1 থেকে 10 অবধি সমস্ত সংখ্যার স্কোয়ার। 1 থেকে 10 অবধি সমস্ত সংখ্যার স্কোয়ার। তোমরা যদি একটু ভালো করে স্কোয়ার নাম্বারগুলো লক্ষ্য করো, দেখতে পাবে প্রথম ফার্স্ট স্কোয়ার সংখ্যা, ফার্স্ট পূর্ণবর্গ সংখ্যা কি? 1। তারপরে কি লিখি আমরা? 4। তারপরে আমরা কি লিখি? 9। তারপরে আমরা কি লিখি? 16। তারপরে আমরা কি লিখি? 25। তারপরে আমরা কি লিখি? 36। তারপরে আমরা কি লিখি? 49। তারপরে আমরা কি লিখে থাকি? 64। তারপরে আমরা কি লিখে থাকি? 81। তারপরে আমরা কি লিখে থাকি? 100। তাহলে এই সবকটি হচ্ছে প্রথম 100 অবধি সমস্ত বর্গ সংখ্যা। তাহলে এই বর্গ সংখ্যাগুলো অ্যাকচুয়ালি কোন নাম্বারকে স্কোয়ার করে পাওয়া গেছে? খুব ভালো করে লক্ষ্য করে দেখো। 1কে স্কোয়ার করি 1 পাওয়া যায়, 2কে স্কোয়ার করলে 2 পাওয়া যায়, 3কে স্কোয়ার করলে 9 পাওয়া যায়, 2কে স্কোয়ার করলে 4 পাওয়া যায়, 3এর স্কোয়ার করলে 9 পাওয়া যায়, 4এর স্কোয়ার করলে 16 পাওয়া যায়, 5এর স্কোয়ার করলে 25 পাওয়া যায়, 6এর স্কোয়ার করলে 36 পাওয়া যায়, 7এর স্কোয়ার করলে 49 পাওয়া যায়, 8এর স্কোয়ার করলে 64 পাওয়া যায়, 9এর স্কোয়ার করলে 81 পাওয়া যায়, আর 10এর স্কোয়ার করলে 100 পাওয়া যায়। তার মানে এই মাথায় 2গুলোকে বাদ দিলে দেখো আলটিমেট 1 থেকে 10 অবধি সংখ্যা লেখা আছে। ইটস নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক, তাই তো, আমরা তাকে লক্ষ্যই করিনি এরকম। তাহলে প্রথম 10টি সংখ্যার স্কোয়ারই আলটিমেট এই 1 থেকে 100 অবধি সমস্ত পূর্ণবর্গ সংখ্যা। তার মানে এই যে সেটটা, এই সেটটার মধ্যে কতগুলো টার্ম আছে? তুমি বলবে 10টি টার্ম আছে, মানে এন এর ভ্যালু হচ্ছে 10। এন এর ভ্যালু কত? 10। মানে 1 থেকে
100 পর্যন্ত সমস্ত যে পারফেক্ট স্কোয়ার নাম্বার আছে সেই নাম্বারগুলো কতগুলো, নাম্বার অফ অবজারভেশন কত হবে না, নাম্বার অফ অবজারভেশন হবে 10। প্রথম 10টি পারফেক্ট স্কোয়ার নাম্বার বলতে পারি একে আমরা, তাই তো? এই 1 থেকে 100 অবধি পারফেক্ট স্কোয়ার নাম্বার না বললে আমরা বলতে পারি প্রথম 10টি পারফেক্ট স্কোয়ার নাম্বার। এটা সেম সাউন্ড করে এবং কোশ্চেনটাও সেমই হবে যে প্রথম 10টি পারফেক্ট স্কোয়ার নাম্বারের গড় কত হবে। তাহলে আমরা শিখে গেছি যে পারফেক্ট স্কোয়ার নাম্বারের অ্যাভারেজের সামের ফর্মুলা শিখে গেছি। সামের ফর্মুলা কি না, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এটা হচ্ছে প্রথম nটি পারফেক্ট স্কোয়ার নাম্বারের সামেশনের ফর্মুলা। এবার আমি তোমাদের বলেছিলাম যে অ্যাভারেজের ফর্মুলা আমরা কী করে পাই না, সামকে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ করে দিই। তাহলে নাম্বার অফ টার্ম যদি n হয় তাহলে n আর n ক্যান্সেল আউট হয়ে যাবে, পড়ে থাকবে কি না n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। আর এটাই হচ্ছে অ্যাভারেজের ফর্মুলা। এটা আমি আরেকবার তোমাদের দেখালাম তোমাদের মনে রাখার জন্য, স্মৃতি রোমন্থন করার জন্য। তাহলে আলটিমেট এনের ভ্যালু এখানে কত, এই এনের ভ্যালুই কিন্তু জানার জন্যই আমি এত কিছু গল্প বললাম। তোমরা মনে হতেই পারে যে 100 পর্যন্ত সমস্ত বর্গ সংখ্যা আছে মানে এনের ভ্যালু 100 বসিয়ে দিই, না তা কিন্তু নয়, এনের ভ্যালু কিন্তু 10। ঠিক আছে, তাহলে 10 প্লাস 1 মানে 11, 10 দুগুণে 20 প্লাস 1 মানে 21 বাই 6, তাই তো? তাহলে 11 ইন্টু 21, 11 ইন্টু 21 জায়গায় কাটাকুটি হচ্ছে, কাটাকুটি করেই দাও। 3 দিয়ে 3 7 21, 3 দুগুণে 6 মানে 77 বাই 2, আর 77 বাই 2 মানে 38.5। অপশান এ উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি সবাই খুব ভালো বুঝতে পারছে, কারোর কোনো সমস্যা হচ্ছে না। দেখি একবার ট্রাই করো তোমরা, আমি এতক্ষণ তো বকলাম, এবার তোমরা একটু ট্রাই করো এই প্রশ্নটা, দেখি তোমরা কতজন পারো। আগে আমি বর্গ পরে ভাববো, আগে প্রথম জোড় স্বাভাবিক সংখ্যা কী হবে না 2 হবে। তাহলে এরপরের সংখ্যা কী হবে, 2 করে গ্যাপ 4, এরপরের সংখ্যা কি 6, এরপরে কি 8, এরপরে হচ্ছে 10। তাহলে এদের আমার গড় নির্ণয় করতে বলেছে, এদের স্কোয়ারের গড়, তাই তো? তাহলে সব কটা স্কোয়ার লিখে ফেলি। তাহলে এবার যে সংখ্যাগুলো পেলাম, খুব ভালো করে মন দিয়ে দেখো, এবার যে সংখ্যাগুলো পেলাম এই সংখ্যাগুলোর কি আমি কোনো ফর্মুলা শিখেছি? এই সংখ্যাগুলোর অ্যাভারেজ নির্ণয় করার আমি কি কোনো ফর্মুলা শিখেছি? বলবে না দাদা আপনি তো শেখাননি, মধ্যিখানে 2 করে গ্যাপ, আপনি কখন স্কোয়ার নাম্বারের যোগফল বা গড় নির্ণয় করার ফর্মুলা শেখালেন? আপনি তো কখনোই শেখাননি। তাহলে না শিখে আপনি অঙ্ক করতে দিচ্ছেন, এটা কিন্তু খুব বাজে। তাহলে আমি বলবো তোমাদের মাথাটা একটু পরিষ্কার করো। দেখো এই 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার, 8 স্কোয়ার আর 10 স্কোয়ার, 2 স্কোয়ার থাক 2 স্কোয়ার, 4 স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি কি 2 ইন্টু 2 হোল স্কোয়ার। 6 স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু 3 হোল স্কোয়ার। 8 স্কোয়ারকে কি আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু 4 হোল স্কোয়ার। 10 স্কোয়ারকে কি আমরা এরকম লিখতে পারি 2 ইন্টু 5 হোল স্কোয়ার। চলো হ্যাঁ দা অবশ্যই লিখতে পারেন, কোনো আপত্তি নেই। তাহলে দেখো এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে 2 স্কোয়ার বর্তমান। আমি যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে আমি কী লিখবো 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। এখানে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে কী লিখবো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। এখানে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে আমি কী লিখবো 2 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। তাহলে প্রত্যেকটা সংখ্যার মধ্যে 2 স্কোয়ার বর্তমান, প্রত্যেকটা সংখ্যার মধ্যে 2 স্কোয়ার কী আছে, কমন ফ্যাক্টর আছে, কমন টার্ম আছে। তাহলে কমন ফ্যাক্টরকে আমরা কী করব, বের করে নেবো, তাই তো, বা কমন নিয়ে নেবো। তাহলে কমন ফ্যাক্টরকে যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে বলো তো আবার এই ব্যাপারটা তো আমি তোমাদের শিখিয়েছি, এবার তোমরা বলতে পারবে না দাদা আপনি শেখাননি। তাহলে এই যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো আলটিমেট কিছুই নয়, প্রথম পাঁচটি স্বাভাবিক সংখ্যার কী দেওয়া আছে, বর্গের যোগফল। তাহলে এদের গুণ আছে আমি 4 রেখে দিই, 4 যখন গুণ আছে আমি 4 রেখে দিই, তাহলে বাকি সংখ্যাগুলো লিখে ফেলি যে সাম কত হচ্ছে 4 ইন্টু
4 ইন্টু কত হচ্ছে না n ইন্টু n+1, তার মানে n কত আছে 5 আছে, তার মানে 5 + 1 6, আর 5 দুগুণে কত 11, সরি 5 দুগুণে 10 + 6 11 বাই 6, তাহলে 6 আর 6 ক্যান্সেল আউট হলো, পড়ে রইল কত 44, তাহলে 44ই হচ্ছে আমার রিকোয়ার্ড অ্যাভারেজ। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেল এত, আশা করি সবার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে, কারোর কোনো ডাউট নেই। আছে কি কারোর ডাউট? সে বলতে পারে। চলে যাই নেক্সট প্রশ্ন। দেখো, স্বাভাবিক সংখ্যার মধ্যে 6-এর প্রথম 8টি গুণিতকের গড় কত হবে? প্রথম 8টি গুণিতকের গড়, প্রথম 8টি গুণিতকের গড় কত হবে? তাহলে আমরা এই ফর্মুলার ওপর বেসড, এই কনসেপ্টের ওপর বেস ফর্মুলা আমরা শিখেছিলাম, এবং আমি এটাও বলেছিলাম যে ফর্মুলার কোনো দরকার নেই, নামতা পড়তে আমি শিখিয়েছিলাম, এবার নামতার মধ্যে কী লুকিয়ে আছে সেটাও বলেছিলাম। তাহলে 6-এর নামতা পড়বো কত অবধি? 8 অবধি। তাহলে 6-এর নামতা মানে 6 একে 6, 6 দুগুণে 12, 6 3 18, এরম করে 8তম গুণিতক মানে কি 6 ইন্টু 8 48। তাহলে এই হচ্ছে 6-এর নামতা, যেখানে প্রথম সংখ্যা হচ্ছে 6 এবং লাস্ট সংখ্যা হচ্ছে 48। এবং এই যে সিরিজ, এই সিরিজটা একটি কী সিরিজ? না এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি সিরিজ, তাই তো? তাই নামতা সমস্ত টার্মের সিরিজই হচ্ছে এরিথমেটিক প্রোগ্রেশন সিরিজ। যত নামতা আমরা দেখব, ঠিক আছে, সব নামতার মধ্যে লুকিয়ে আছে কি? এরিথমেটিক প্রোগ্রেশন। তাহলে 6 12 18 থেকে 48 অবধি এই যে সিরিজটি, সেটি একটি এরিথমেটিক প্রোগ্রেশন বা সমান্তর প্রগতি সিরিজ। আর এদের অ্যাভারেজ কী হবে? না প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যার যোগফল এবং তাকে 2 দিয়ে ভাগ। তাহলে 6 + 48 মানে কত? 54, আর 54/2 করলে কত হয়? না 27। অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করি বোঝা যাচ্ছে। চলো, আচ্ছা, তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যা, আগে আমি ভাবতে হবে যে প্রথম 10টি মৌলিক সংখ্যা কী আছে। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় আমার নির্ণয় করতে হবে। তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যা কী কী? প্রথম 10টি প্রাইম নাম্বার আগে লিখে ফেলি। প্রথম 10টি প্রাইম নাম্বারে কী পাবো? না তুমি বলবে ফার্স্ট প্রাইম নাম্বার হচ্ছে 2, সেকেন্ড প্রাইম নাম্বার হচ্ছে 3, থার্ড প্রাইম নাম্বার হচ্ছে 5, তারপরে 7, তারপরে 11, তারপর 13, তারপর 17, তারপর 19, তারপর হচ্ছে 23, তাই তো? তাহলে এখানে কি 10টা সংখ্যা হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টি হয়েছে। তাহলে লাস্ট হচ্ছে 29। তাহলে এই যে 10টি সংখ্যাটা খুব ভালো করে মনে রাখতে হবে যে প্রথম 10টি মৌলিক সংখ্যার কী আছে। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় সবসময় হয় 12.9। প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় অলওয়েজ মনে রাখবো যে 12.9, এটা যেন তোমার প্রত্যেকের মুখস্থ থাকে, প্রত্যেকের মুখস্থ থাকে, ঠিক আছে? তাহলে প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় আমি কত পেলাম? না 12.9। তাহলে এই যে গড় আমি বার করলাম 12.9, এটা কিন্তু এই অঙ্কের দরকার নেই, কিন্তু তবুও আমি তোমাদের বলবো যে এটা মুখস্থ রাখবে। ওকে, এবার নেক্সট পার্টে চলে যাই। বলেছে 2 অঙ্কের প্রথম 10টি মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করো। তাহলে 2 অঙ্কের প্রথম 10টি মৌলিক সংখ্যা আগে কী হবে? তাহলে আমি দেখতে পাচ্ছি 2 অঙ্কের মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 11 থেকে নেক্সট সেট যেটি শুরু হবে সেটা 11 থেকে শুরু হবে। 11, 13, তারপরে কত? 17, তারপরে কত? 19, তারপরে কত? 23, তারপরে কত? 29, তারপরে কি হবে? 31। 31 হবে তো? বলবে হ্যাঁ দা অবশ্যই হবে। তারপরে কী হবে? 37, তারপরে কী হবে? 41, তারপরে কী হবে? 43। তাহলে এটি হচ্ছে প্রথম 2 অঙ্কের 10টি মৌলিক সংখ্যা। তাহলে এই যে সেটটা পেলাম, প্রথম সেট পেয়েছিলাম ফার্স্ট 1 থেকে শুরু করে প্রথম 10টি মৌলিক সংখ্যা, এবং তাদের গড় আমি মুখস্থ রাখতে বলেছি প্রত্যেককে, সেটি হচ্ছে 12.9। এবং তারপরে আমরা পেলাম 11 থেকে শুরু করে প্রথম 10টি মৌলিক সংখ্যা, যেগুলো 2 ডিজিটের, তাই তো? 2 অঙ্কের।
আচ্ছা, এই 12.9 এই পার্টটি, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রথম 10টি আমরা কী পেয়ে গেলাম? মৌলিক সংখ্যার গড় পেয়ে গেলাম, এবং 2 অঙ্কের প্রথম 10টি মৌলিক সংখ্যাও আমরা দেখে ফেলেছি। এবার নির্ণয় করতে হবে কি না, এদের গড়ের মধ্যে ডিফারেন্স কী, এদের গড়ের মধ্যে পার্থক্য কী। তোমরা যদি একটু খুব ভালো করে চোখ চেয়ে দেখো এই দুটি যে আমি সিরিজ লিখেছি, এই দুটি সিরিজের মধ্যে কিছু কমন টার্ম আছে, কি কমন টার্ম আছে? বলো, বোঝা গেছে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছে যে 11 থেকে 29 অবধি এই সংখ্যাগুলো আমরা দুটো সেটেই দেখতে পাচ্ছি, তাহলে এটা কি কমন আছে। তাহলে আমি যদি 11 থেকে 29 অবধি যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, 11 থেকে 29 অবধি যে সংখ্যাটা সেট দেখতে পাচ্ছি, এই সেটটিকে যদি আমি শুধু এ বলে দিই, এদের আমি কী ধরলাম, শুধু এ দিয়ে নোট করলাম, তাহলে এখানেও এ লুকিয়ে আছে। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এই যে সংখ্যাগুলো, এই যে প্রথম 10টি মৌলিক সংখ্যা, আমি এটা কী দিয়ে প্রকাশ করছি না, এই যে 1 2 3 4 5 6 এই 6টি সংখ্যার যোগফল বা সাম, এই 6টি সংখ্যার যোগফল যদি এ হয়, এখানেও এই 6টি সংখ্যার যোগফল এ হবে। তাহলে প্রথম সেটেও 4টি সংখ্যা পড়ে আছে এবং নেক্সট সেটেও 4টি সংখ্যা পড়ে আছে। তাহলে প্রথম সেটেই যে 4টি সংখ্যার যোগফল কত? 7 আর 5 12 আর 3 15 আর 2 17। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ একদম ঠিক। আর 31 + 37 + 41 + 43 এদের যোগফল কত হবে? তুমি বলতে এখানে 40 40 80, 80 আর 60 হচ্ছে 140, আর এখানে দেখতে পাচ্ছি 7 আর 2 9 আর 3 12, মানে হচ্ছে 152। তাহলে এবার আমাকে বলো যে এই প্রথম 10টি সংখ্যার সেট, প্রথম 10টি যে আমি সংখ্যা এখানে দেখতে পেয়েছি, এদের টোটাল সাম কত হলো? 17 + a, 17 + a। তাহলে এদের অ্যাভারেজ কত বলবো? 17 + a/10। আর নেক্সট পরের 10টি সংখ্যা, যেহেতু তোমরা বুঝতে পারছো এখানে সবাই 2 ডিজিট, 2 অঙ্কের সংখ্যা, তার মানে এদের সাম বড় হবে। তাহলে আমার ডিফারেন্স নির্ণয় করতে হলে বড়কে প্রথমে লিখবো। তাহলে এদের গড় কত হবে না, তুমি বলবে 152, a + 152/10। তাহলে এদের মধ্যে ডিফারেন্স নির্ণয় করতে বলেছে, হ্যাঁ কি না? তাহলে যখনই ডিফারেন্স নির্ণয় করতে যাব, তখনই দেখব যে 10 তো দুজনের তলাতেই হরে 10 আছে, তার মানে এলসিএম কত হবে? 10ই হবে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে? a + 152 -17 - a। তাহলে a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 152 - 17 মানে হচ্ছে 135/10, দ্যাট ইজ 13.5। অপশান ডি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে এই প্রশ্নটি করার জন্য আলটিমেট এই পার্টটি আর এই পার্টটির কোনো প্রয়োজন নেই, এটা হচ্ছে ইউজলেস পার্ট। ঠিক আছে, তাহলে প্রথম 4টি সংখ্যার গড় আর এখানে লাস্ট 4টি সংখ্যার গড়ের যা ডিফারেন্স, প্রথম 4টি সংখ্যার সাম, এবং এখানে আসি নেক্সট প্রশ্ন। দ্য অ্যাভারেজ অফ 27 নাম্বারস ইজ 0, আউট অফ দেম হাউ মেনি মে বি গ্রেটার দেন 0 অ্যাট দ্য মোস্ট। 27টি সংখ্যার গড় 0, তাদের মধ্যে সর্বাধিক কয়টি শূন্যের চেয়ে বেশি হতে পারে? সর্বাধিক কটি সংখ্যা শূন্যের চেয়ে বেশি হতে পারে? তাহলে তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় প্রায়ই দেখবে। দেখো, বললাম 4টি সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? 4টি সংখ্যা হচ্ছে 35 -35, 37 -37, 38 -38। বলো তো এই যে সেটটা দেখতে পাচ্ছি, এই সেটটার অ্যাভারেজ কত? তুমি বলবে দাদা যখনই আমি অ্যাভারেজ করতে যাব বা গড় নির্ণয় করতে যাব, আমাকে প্রথমেই সাম নির্ণয় করতে হবে। আর যখনই সাম করতে যাব 35-এর সঙ্গে -35 ক্যান্সেল আউট হবে, 37-এর সঙ্গে -37 ক্যান্সেল আউট হবে, এবং +38-এর সঙ্গে -38 ক্যান্সেল হবে, এবং সাম হবে, এই সেটটির সাম হবে কি
না জিরো। এই সেটটির সাম কত হবে? জিরো। আর জিরো বাই যখনই আমি নাম্বার অফ টার্মস বা নাম্বার অফ অবজারভেশন লিখব, জিরো বাই সামথিং অলওয়েজ কী হয়? জিরোই হয়। জিরো বাই সামথিং অলওয়েজ কী হয়? জিরো হয়। তার মানে আমি এটা বুঝতে পারলাম যে যখনই আমার টোটাল সাম অফ অবজারভেশন জিরো হবে, তখনই আমার অ্যাভারেজ কী হবে? জিরো হবে। তাই এই যে অ্যাভারেজ অফ 27 নাম্বারের জিরো, এর মানে এটাও বলতে পারি যে সাম অফ 27 নাম্বারস ইজ জিরো। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ দা একদম পরিষ্কার। তার মানে দ্য অ্যাভারেজ অফ 27 নাম্বারের জিরো মানে হচ্ছে সাম অফ 27 নাম্বারের জিরো। এবার আমায় বলতে হবে যে কতগুলো সংখ্যা সবচেয়ে বেশি ধনাত্মক হতে পারে বা সবচেয়ে বেশি ঋণাত্মক হতে পারে। ঠিক আছে, এই দুটি কনসেপ্ট আমাদের এই প্রশ্নে থাকে যে কতগুলো সংখ্যা সবচেয়ে বেশি ধনাত্মক বা সবচেয়ে বেশি ঋণাত্মক কতগুলো সংখ্যা থাকতে পারে। দেখো, আমি একটা সেট বললাম এই যে আমি সেটটি দেখতে পেয়েছি, এই সেটটির অ্যাভারেজ হচ্ছে জিরো, তাহলে আমি যদি এই পুরো সেটটার সাম নির্ণয় করতে গেলে কী দেখতে পাবো? সাম কত হয়েছে না 2 + 4 6 8 14 আর সাথে 21, 21 আর 9 হচ্ছে 30, তাই তো? 2 আর 4 6 8 14, 14 এর সাথে 21 আর 9 30, হ্যাঁ একদম ঠিক। তার মানে 30 + n হবে, 30 + n হবে আমার কি? এই পুরো সেটটির সাম। আমায় বলেছে কি এই সেটটির অ্যাভারেজ জিরো, তার মানে বলতে পারি কি সাম জিরো। তার মানে আমি কি বলতে পারি? সাম জিরো। তাহলে এই এনের জায়গায় কত লিখলে এই পুরো সেটটির সাম জিরো হয়ে যাবে? তুমি বলবে -30 লিখে যাবে। যদি আমি -30 লিখি, তার মানে দেখো তো ঠিক কতগুলো নাম্বার এখানে আছে যারা পজিটিভ, কতগুলো নাম্বার এখানে আছে পজিটিভ? তাহলে 1 2 3 4 5, 5টি নাম্বার আছে পজিটিভ। টোটাল নাম্বার অফ অবজারভেশন কতগুলো আছে না টোটাল নাম্বার অফ অবজারভেশন 6টি আছে। তার মানে যদি আমার এই পুরো সেটটার সামেশন জিরো হতে হয়, তার মানে আমাকে অ্যাট মোস্ট সবচেয়ে বেশি 5টি সংখ্যা এখানে পজিটিভ হতে পারে, 5টি সংখ্যা এখানে পজিটিভ হতে পারে। এবং এই 5টি সংখ্যার সাম যা হবে, এই লাস্ট মানে 6 নাম্বার যদি ওই সামেরই নেগেটিভ সংখ্যা বহন করে বা ক্যারি করে, তাহলেই আমি কি বলবো না পুরো সেটটার সাম জিরো হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? গাইস? হ্যালো, ওকে। তাহলে যদি এখানে টোটাল নাম্বার অফ টার্ম 6টা থাকে, আমি বলবো অ্যাট মোস্ট আমার কী হতে পারে? কতগুলো সংখ্যা পজিটিভ হতে পারে না নাম্বার অফ পজিটিভ সংখ্যা কতগুলো হতে পারে না 6টি হতে পারে। তাহলে তুমি বলবে দাদা নাম্বার অফ নেগেটিভ সংখ্যা কত হতে পারে? তাহলে আমিও তোমাদের সেম গল্প বলবো যে যদি বাবা এই 2 4 8 7 9 এদের প্রত্যেকের গায়ে আমি মাইনাস চিহ্ন দিয়ে দিই, তাহলে তুমি বলবে এদের সাম কত? -30। তাহলে এই যে 6 নাম্বার, এই 6 নাম্বার কত হলে এই পুরো সেটটির সাম জিরো হবে? তুমি বলবে দাদা তাহলে পুরো সেটটির সাম জিরো হতে গেলে আমাকে -30 আর +30 মিলে ক্যান্সেল আউট হয়ে জিরো হবে। তার মানে অবভিয়াসলি এনের ভ্যালু কী হবে না +30 হবে। তাহলে সবচেয়ে বেশি ধনাত্মক সংখ্যা যা হবে, সবচেয়ে বেশি ঋণাত্মক সংখ্যা তাই হবে। এবং সেটি কত না n-1, সেটি কত না n-1। তাহলে যদি n নাম্বার অফ সেটস থাকে, যদি nটি সংখ্যা থাকে কোনো একটি সেটে, তাদের মধ্যে কতগুলো সংখ্যা সবচেয়ে বেশি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে? যদি সেই সেটটির অ্যাভারেজ 0 হয়, সেটি হবে কত না n-1। তাহলে 27টি সংখ্যার গড় 0 বলা হয়েছে। তাদের মধ্যে সর্বাধিক কয়টি শূন্যের চেয়ে বেশি হতে পারে? শূন্যের চেয়ে বেশি মানে পজিটিভ হতে পারে, তাই ধনাত্মক হতে পারে। কতগুলি হবে না 27 - 1, দ্যাট ইজ কত না 26। Option 088 real number is 0. At most how many of them can be negative? তাহলে জাস্ট অপোজিট আমি বলেছি, যতগুলো নেগেটিভ থাকবে ততগুলোই পজিটিভ থাকবে, সবচেয়ে বেশি সংখ্যা ততগুলোই থাকতে পারে। তাই যদি n এর ভ্যালু 1088 হয়, তাহলে আমি বলবো 1088
-1 মানে 10870 আমার কী থাকতে পারে, নেগেটিভ সংখ্যা থাকতে পারে, ঋণাত্মক সংখ্যা থাকতে পারে বা নেতিবাচক সংখ্যা থাকতে পারে। তার মানে অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। তাহলে জাস্ট কনসেপ্ট বেস ক্লিয়ার থাকলেই আমি এই প্রশ্নের সমাধান একদম 1 সেকেন্ডে, একদম 1 সেকেন্ডও লাগবে না তোমার আনসারে টিক করতে। জাস্ট 7 নেক্সট। আচ্ছা, এই প্রশ্নটি এবং এই প্রশ্নটি সেম টাইপের প্রশ্ন। আমি সবচেয়ে বড় অঙ্কটা করে দিচ্ছি, ছোট অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক। প্রশ্নে বলা হয়েছে দ্য অ্যাভারেজ অফ 3 ডিজিট নাম্বারস লাইক 335, 2x5, x35, 63x অ্যান্ড 406 ইজ 411। ওকে, এবার তুমি বলো আমাকে যে এই যে এক্সরা বসে আছে, এই এক্সরা হচ্ছে এক একটা কি এক একটা ডিজিট। ওকে, এক একটা ডিজিট বা অঙ্ক, ঠিক আছে। 3 অঙ্কের সংখ্যা বলে 3 অঙ্কের সংখ্যার মধ্যে এক একটা ডিজিট এখানে বলা হয়েছে, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমার কাছে সবচেয়ে একদম পুরোপুরি ডিজিট 3টে অঙ্কই দেওয়া আছে এমন ডিজিট কতগুলো দেখতে পাচ্ছি? 335 দেখতে পাচ্ছি, 406 দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি টোটাল কটি সংখ্যা আছে এখানে 3 অঙ্কের? না 1, 2, 3, 4 আর 5, টোটাল 5টি সংখ্যা আছে। তাদের অ্যাভারেজ কত বলা হয়েছে? 411। তাহলে এদের সাম কত হবে? তাহলে এদের সাম কত হবে? তুমি বলবে 411 ইন্টু 5, 411 ইন্টু 5। তাহলে সাম দেখতে পাচ্ছি 411 ইন্টু 5 করলে আমি কী পেয়ে যাব? সাম পেয়ে যাব, সাম অফ 5 নাম্বারস। তাহলে 5 11 55, 5 4 20, মানে 2055 হবে, 2055 হবে এই 5টি সংখ্যার কি না সাম। তাহলে এই 5টি সংখ্যার মধ্যে দুটো সংখ্যা পুরোপুরি নাম্বার আছে। দুটো সংখ্যা কী কী? না 335 আর 406। তাহলে 335 আর 406কে যদি আমি 2055 থেকে বের করে দিই তাহলে আমি পেয়ে যাব বাকি 3টে সংখ্যা যাদের মধ্যে এক্স ঢুকে আছে, 2x5, x35 আর 63x। তাহলে দেখো তো এই 335 আর 406 যোগ করলে কত হয়? তুমি বলবে 6 আর 5 11, মানে 3 আর 1 4, মানে 35 প্লাস 6 কত? 41, আর 3 প্লাস 4 7, মানে 741। তাহলে বাকি যে 3টি সংখ্যা যাদের সাম কত হবে? তাদের সাম কত হবে? 1314। ব্যাস, এখানেই অঙ্ক শেষ। এবার দেখো বাকি 3টি সংখ্যা কীরকম আছে? 2x5, 2x5। কেউ আমাকে বলতে পারবে এই 2x5 অ্যাকচুয়ালি কী ডিনোট করে? এই 2x5 কী ডিনোট করে? আমরা একটা সংখ্যা লিখছি 725, খুব ভালো করে বুঝবে। এই 725 সংখ্যাটার অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন কী? কীভাবে এই 725 তৈরি হয়েছে? তুমি বলবে দাদা 725 মানে হচ্ছে 700 প্লাস 20 প্লাস 5, ইজ নট ইট? বলবে হ্যাঁ দা একদম ঠিক। তার মানে কি? এই 5 হচ্ছে একক স্থানীয় সংখ্যা বা ইউনিট ডিজিট, 2 হচ্ছে কি 10th প্লেস বা দশক স্থানীয় সংখ্যা, আর 7 হচ্ছে শতক স্থানীয় সংখ্যা। বাচ্চাবেলায় পড়েছিলাম যে নাম্বারের ফরমেশন কি করে হয়। তাহলে শতক স্থানীয় সংখ্যা মানে 7-এর সঙ্গে 100 গুণ, 7-এর সঙ্গে 100 গুণ হয়েছে, ঠিক আছে। 7 হচ্ছে এর প্লেস ভ্যালু, এর ফেস ভ্যালু, আর এর প্লেস ভ্যালু আমি কী করবো না 7 ইন্টু 100। প্লেস মানে কি? এর কততম প্লেসে আছে? 100th প্লেসে। তাহলে প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু আমি আশা করি নাম্বার সিস্টেমে তোমাদের সবাইকে বুঝিয়েছি এবং তোমাদের মনে রাখা উচিত। তাহলে 7 হচ্ছে এর কি ফেস ভ্যালু, একে দেখে কী মনে হয় 7-এর মতো দেখতে, তাই এর 7। আর এর প্লেস ভ্যালু কত? এর কোন প্লেসে বসে আছে? না 100th প্লেসে বসে আছে। তাহলে 700 প্লাস 20 প্লাস 5 আমি কী করে লিখলাম? না 7 ইন্টু 100 করে হয় 700, 2 ইন্টু 20 10 করে হয় 20, আর 5 ইন্টু 1 করে হয় 5, 5 ইন্টু 1 করে হয় 5। তাহলে 7 ইন্টু 100 আর 2 ইন্টু 10 আর 5 ইন্টু 1 এদেরই হচ্ছে টোটাল করলে হয় 725। তাহলে এই জিনিসটার উপর বেস করেই এই অঙ্কটা তৈরি হয়েছে, এই কনসেপ্টের উপর বেস করে। আশা করি কনসেপ্ট সবার ক্লিয়ার যে কী করে একটা নাম্বারের ফর্মেশন হয়। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। এবার চলে আসি আমরা অঙ্কের মধ্যে, মুছছি আমি এটা। 2x5, তাহলে 2x5কে আমরা কীরকম লিখব? 2 ইন্টু 100, মানে 2 কততম প্লেসে আছে? না 100th প্লেসে আছে। তাহলে 2 ইন্টু 100 মানে 200। এক্স এখানে কততম প্লেসে? 10th প্লেসে আছে, তাহলে 10x। আর 5 একক স্থানীয় সংখ্যা বা ইউনিট ডিজিট, তার মানে 5 ইন্টু 1 মানে 5। তারপরে কী আছে? x35, তাহলে এক্স এখানে কততম স্থানে আছে?
এক্স এখানে আছে 100 প্লেসে, 100 প্লেসে মানে কি না 100x লিখবো আমি। 3 10th প্লেসে আছে মানে 30, আর 5 কততম প্লেসে আছে না একক স্থানীয় সংখ্যা মানে 5। তারপরে দেখো 6 3xকে আমরা কি লিখতে পারি 600 প্লাস 30 প্লাস এক্স। আশা করি প্রত্যেকের পরিষ্কার। তাহলে এখান থেকে এই যে সংখ্যাগুলোর সাম আমি লিখলাম, এই সাম কার সঙ্গে সমান না 1314-এর সঙ্গে সমান। ইজ নট ইট বলবে হ্যাঁ একদম ঠিক, কারণ এই যে সাম, এই সামই হচ্ছে আমার পড়ে থাকা তিনটে সংখ্যার যোগফল। তাহলে এবার দেখো এখান থেকে 200 সংখ্যা কতগুলো, ডাইরেক্ট সংখ্যা কতগুলো পাচ্ছি 200, তারপর এখানে পাচ্ছি 600, 800, আর এখানে 5 5 10 প্লাস 30 40 প্লাস 30 70, তাই তো। তার মানে হচ্ছে 200 প্লাস 600 800, 870। তাহলে 870 প্লাস আমি 870 ঠিক লিখলাম, তার কথা কোনো এক্সট্রা কিছু পড়েছিল না তো। 200 প্লাস 5 5 10 প্লাস 30 40 প্লাস 30 70, হ্যাঁ 870। তাহলে 870 প্লাস দেখো এখানে খুব ভালো করে লক্ষ্য করবে 10x 100x আর কি আছে x। তাহলে 10x প্লাস 100x প্লাস x আলটিমেট কী তৈরি করে না 111x তৈরি করে, তাই তো। তাহলে 870 প্লাস 111x ইজ ইকাল টু 1314। তাহলে 111x এর ভ্যালু কত হবে বাবা, তুমি বলবে 1314 মাইনাস 870 অ্যান্ড দের ইজ 444। তার মানে এক্স এর ভ্যালু কত পেয়ে গেলাম 4। দেখো কত ইজি হয়ে গেল পেয়ে গেলাম আমি এক্স এর ভ্যালু। এবার আমার প্রশ্ন কী জিজ্ঞেস করেছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ x মাইনাস 1। তাহলে x মাইনাস 1-এর ভ্যালু কত হবে, x মাইনাস 1-এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু পেয়ে গেছি 4, তার মানে x মাইনাস 1 মানে কত 3। তারপরে হচ্ছে x মাইনাস 3, x এর ভ্যালু কত পেয়ে গেছি 4, 4 মাইনাস 3 মানে হচ্ছে 1, 4 প্লাস 3 মানে কত 7, আর 4 প্লাস 5 মানে কত 9। তাহলে 3 আর সাথে 10 আর 9 19 এর একে 20, 20/4 অপশন ডি 5 উইল বি দ্য আর গিভেন। If the average of the two numbers given in the middle is 13.5, then what is the sum of the first 6 number? আচ্ছা, কনজিকিউটিভ নাম্বার মানেই হচ্ছে কি, কনজিকিউটিভ নাম্বারই হচ্ছে সেই সব সংখ্যা যাদের মধ্যে গ্যাপ হচ্ছে 1 এবং তারা সবসময় সমান্তর প্রগতি তৈরি করবে। সমান্তর প্রগতি তৈরি করবে। তাহলে 10টি কনজিকিউটিভ নাম্বার দেওয়া হয়েছে, সেই 10টি সংখ্যা কিন্তু 1 থেকে শুরু করে এরম কিছু বলা নেই, 10টি যে কোনো কনজিকিউটিভ নাম্বার বলা হয়েছে, মানে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে 10টি নাম্বারকে তুলে নেওয়া হয়েছে, যে কোনো 10টি নাম্বার। বলেছে ইফ দ্য অ্যাভারেজ অফ দি টু নাম্বারস গিভেন ইন দ্য মিডল ইজ 13.5। তাহলে পরপর 10টি নাম্বার দেওয়া হয়েছে, তার মধ্যে মাঝখানে নেওয়া দুটি সংখ্যার গড় হচ্ছে 13.5। এই কথাটার মানে কি, মাঝখানে দেওয়া দুটি সংখ্যার গড় খুব ভালো করে লক্ষ্য করে দেখবে। এখানে নাম্বার অফ কটা টোটাল নাম্বার আছে, 10টি কনজিকিউটিভ নাম্বার আছে। 10 কী সংখ্যা, জোড় না বিজোড়, তুমি বলবে 10টা হচ্ছে ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। আর আমরা সবাই জানি যদি জোড় সংখ্যক টার্ম থাকে, যদি ইভেন নাম্বার টার্ম থাকে, এন যদি ইভেন নাম্বার হয়, তাহলে মধ্যিখানে দুটি সংখ্যার অ্যাভারেজ হয় কি, অ্যাকচুয়াল অ্যাভারেজ, তাই তো। তার মানে কি ভালো করে বুঝবে, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, থার্ড নাম্বার, ফোর্থ নাম্বার, ফিফথ নাম্বার, তাহলে এই হচ্ছে 10টি সংখ্যা। এবার তোমরা আমাকে হু করে বলবে যে এই 10টি সংখ্যা প্রত্যেকটা কনজিকিউটিভ নাম্বার আর প্রত্যেকের মধ্যে গ্যাপ 1, তার মানে এরা অবশ্যই এরিথমেটিক প্রোগ্রেশন বা এপিতে আছে। তাহলে এদের অ্যাভারেজ কি বলবো আমি, আয়দার বলবো মিডিল নাম্বার অর ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। তাহলে মিডিল নাম্বার যদি আমি বার করতে চাই, দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4, তারপরে দেখছি 5 আর 6, তারপর 7 8 9 10, তার মানে প্রথম 4টি নাম্বার আর লাস্ট 4টি নাম্বার,
এদের মধ্যে লুকিয়ে আছে 5th আর 6th নাম্বার। তাহলে যদি আমরা গ্যাপ দুদিকেই গ্যাপ সমান করতে চাই, তাহলে দুদিকে গ্যাপ তখনই সমান হবে যদি আমরা এই দুটো নাম্বারকে মধ্যখানে এই দুটো নাম্বারকে আলাদা করে দিই, তাই তো? তার মানে এই দুটো নাম্বারের অ্যাভারেজই হবে আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ, এবং সেটাই বলা আছে যে মাঝখানের দুটি নাম্বারের অ্যাভারেজ হচ্ছে, মাঝখানের দুটি সংখ্যার গড় হচ্ছে 13.5। তার মানে এদের মধ্যখানে যে সংখ্যা সে হচ্ছে 13.5। তাহলে যেহেতু কনজিকিউটিভ নাম্বার তাহলে 5th আর 6th নাম্বারের মধ্যে কত গ্যাপ আছে? এক গ্যাপ আছে। তার মানে এদিকেও 0.5 গ্যাপ থাকবে আর এদিকেও 0.5 গ্যাপ থাকবে। তাহলে 13.5 থেকে 0.5 বিয়োগ করলে আমি কত পাবো? 13 পাবো। তার মানে 5th নাম্বার হচ্ছে 13 আর 6th নাম্বার হচ্ছে কত? 13.5 প্লাস 0.5 দ্যাট ইজ 14। তাহলে আশা করি তোমরা হই করে বুঝতে পেরেছো যে আলটিমেট 5th নাম্বার আর 6th নাম্বার কী হচ্ছে। এবার কি বলা হয়েছে না, প্রথম 6টি সংখ্যার যোগফল। তাহলে প্রথম 6টি সংখ্যার মধ্যে 5 আর 5th নাম্বার আর 6th নাম্বার পেয়ে গেছি, সরি। তাহলে বাকি 4টি নাম্বার কী আছে? তাহলে 13-র আগের 4th নাম্বার কী হবে? 12। যেহেতু কনজিকিউটিভ নাম্বার পরপর সংখ্যা, তার মানে গ্যাপ কত? 1। তার আগের সংখ্যা কত? 11। তার আগের সংখ্যা কত? 10। তার আগের সংখ্যা কত? 9। তাহলে 9 থেকে 14 অবধি সংখ্যার আমায় কী বার করতে হবে? অ্যাভারেজ। 9 থেকে না, অ্যাভারেজ নয়, কি হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 6 নাম্বার, সাম বার করতে হবে। তাহলে 9 থেকে 14 অবধি সংখ্যার আমায় সাম বার করতে হবে। তাহলে বলো এটি 9 থেকে 14 অবধি সংখ্যার আমরা সাম বার করবো কী করে? 9 থেকে 14 অবধি সংখ্যার আমরা সাম বার করবো কী করে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 6 নাম্বার? হ্যাঁ, সামই বার করতে হবে। তাহলে 9 থেকে 14 অবধি সংখ্যার সাম বার করবো কী করে? দেখো এই যে সিরিজটা, এটা এপি সিরিজ ফার্স্ট অফ অল। তাহলে এরিথমেটিক প্রোগ্রেশন বা এপি সিরিজের সাম বার করার সূত্র হচ্ছে কি না, n/2 a প্লাস এল, n/2 a প্লাস এল, যেখানে এ হচ্ছে ফার্স্ট নাম্বার এবং এল হচ্ছে লাস্ট নাম্বার। তাহলে যদি আমার ফার্স্ট নাম্বার এবং লাস্ট নাম্বার জানা থাকে এবং নাম্বার অফ টার্মস জানা থাকে, তাহলে আমি এই সূত্র দিয়ে খুব সহজেই অ্যারিথমেটিক প্রোগ্রেশনে থাকা বা সমান্তর প্রগতিতে থাকা যে কোনো সিরিজের সাম নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখানে নাম্বার অফ টার্ম কতগুলো আমি বলেই দিয়েছি, 6টি সংখ্যা আছে। তাহলে 6/2 মানে 3। প্রথম সংখ্যা কত? 9। লাস্ট সংখ্যা কত? 14। তাহলে 9 প্লাস 14 মানে কত হবে? 23। তাহলে 23 × 3 কত হবে? 69 হবে এই 6টি সংখ্যার যোগফল। বোঝা গেল সবার? প্রত্যেকে বুঝতে পেরেছি? বলবে হ্যাঁ দা, খুব সুন্দর বুঝতে পেরেছি, কোনো ডাউট নেই। এবার আর একটা কথা বলি, যেহেতু এরা কনজিকিউটিভ নাম্বার, তাহলে তুমি বলতে পারো যে দাদা এখানে 1 থেকে 14 অবধি সংখ্যার যদি আমরা যোগফল নির্ণয় করতাম, 1 থেকে সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্র মনে রাখা সবশেষ হয়ে যায়। 1 + 2 করে এরকম করে যদি 14 অবধি সংখ্যার যোগফল নির্ণয় করতাম, তার যোগফল কী হতো? তুমি বলবে দাদা এটা এই সূত্রটা আমি অনেক আগেই শিখে গেছি, n × n+1/2। আপনি আবার কী বারবার এক কথা বলছেন? তাহলে 1 থেকে 14-র মধ্যে 14টা সংখ্যা আছে, তার মানে 14 × 15/2 হচ্ছে এদের যোগফল, তাই তো? n × n+1/2, আর n × n+1/2 করলে কত হচ্ছে না 14 × 15/2, তার মানে 7 × 15 105। তাহলে এই 105 হচ্ছে প্রথম 14টি সংখ্যার যোগফল 1 থেকে 14, কিন্তু বলেছে 9 থেকে 14 অবধি সংখ্যার যোগফল বার করতে। তাহলে বাকি 1 থেকে 8 অবধি সংখ্যা আমরা এক্সট্রা নিয়ে ফেলেছি, তাহলে এখান থেকে যদি আমি 1 থেকে 8 অবধি সংখ্যার যোগফল বাদ দিয়ে দিই, 1 থেকে 8 অবধি সংখ্যার যোগফল যদি বাদ দিয়ে দিই, তাহলেই আমি আনসার পেয়ে যাব। বলবে হ্যাঁ তাই তো। তাহলে এরও ফর্মুলা একই, n × n+1/2। এখানে n কত? 8। তাহলে 8 × 9/2, তার মানে কত? 4 × 9 = 36। তার মানে 105 - 36 করলে কত হয় না 69ই হয় বাবা। তার মানে আনসার একদম ঠিক এসছে দুই ক্ষেত্রে। তার মানে আমার ফর্মুলাও কিন্তু একদম গোল্ডেন ফর্মুলা, ঠিক আছে? মানে কোনো জায়গায় কোনো ভুল নেই, একদম সঠিক জিনিস তোমাদের শিখিয়েছি এবং তোমরাও সঠিক জিনিস গ্রহণ করেছো, কোনো ভেজাল